অনেক সময় আগেকার কথা, রবিপুর নামে এক গ্রামে একটা গরিব কৃষক তার বৃদ্ধ মায়ের সাথে থাকতো। ওর কাছে একটা ছোট্ট জমি ছিল, যেটা ছিল অনুর্বর। তাও সে ওই জমিতেই দিন রাত পরিশ্রম করত। এভাবেই একদিন, সোমনাথ বাবা, তোর জন্য আমি জমিদারের সাথে কথা বলেছি। তিনি তোকে নিজের কাছে কাজে নেবে। তুই গিয়ে একবার কথা বলে নে, না হলে ওই জমি নিয়ে আর কতদিন পরে থাকবি? তাই তোর জন্য আমার যে খুব চিন্তা হয়। জমিদারের কাছে কাজ করলে অন্তত তোর দিন তো চলবে। তোর জন্য আমার খুব চিন্তা হয়, সেজন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যা, গিয়ে জমিদারের সাথে কথা বলে নে। আমার কথাটা একটু শোন। মা, তুমি কেন গেলে? আমি যাব না। আমার নিজের জমি আছে, তাহলে আমি অন্য লোকের কাছে কেন কাজ করতে যাব? বাবা ওই একটা জমিতে চাষ করে আমাদের দিন চালাতো। ওই জমিই আমার জন্য সব। আমাকে যত কষ্ট করতে হয় করব, তবুও আমি নিজের জমিতেই কাজ করব, নিজের জমিতেই ঘাম ঝরাবো। কারো কাছে আমি কাজ করব না, মা। সোমনাথ বাবা, ওই জমি অনুর্বর হয়ে গেছে। কি ফলাবি ওতে তুই? জমিতে আর কোনো ফসল হবে না। ও জমি মরে গেছে। তুই কি নিজের জীবন এভাবেই ব্যয় করে দিবি ওই জমিতে চষতে চষতে? আমি জানি ওই জমি নিয়ে তোর খুব আশা, কিন্তু এই আশা নিয়ে আর কতদিন চলবি বাবা? আশা দিয়ে তো আর পেট চলে না। তুই আমার কথা মেনে নে। ওই জমিদার অন্তত দিনে দুমুঠো খাওয়ার জন্য তো দেবে। নিজের জেদ ছেড়ে দে বাবা। ওই জমিতে কোনো ফসল হবে না। আরে মা, তুমি একটু বেশিই ভাবছো। তুমি দেখবে একদিন আমি ওই জমি থেকেই সোনা বের করব, সোনা। তুমি দেখবে এই জমিতে একদিন অনেক ফসল হবে, অনেক। তখন ওই জমিই আমাদের সব থেকে বড় শক্তি হয়ে উঠবে। সোমনাথ অনেক পরিশ্রমী আর সৎ ছিল, আর আত্মবিশ্বাসে ভরা একজন ব্যক্তি ছিল, যার না পরিস্থিতিতে ভয় করত আর না লোকের কথায়। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে আত্মবিশ্বাস নিয়েই জেগে উঠত আর নিজের জমিতে চলে যেত। নিজের স্বপ্ন নিয়ে আবার জমির পেছনে নিজের সব উজাড় করে দিত। আর আশা ছিল একদিন না একদিন এই জমি তার কষ্টের ফল ঠিকই দেবে। সোমনাথ জমিতে কাজ করছিল, তখনই একটা লোক এসে বলে উঠল, আরে সোমনাথ দাদা, আপনাকে তো মানতেই হবে। আপনি আবার এই অনুর্বর জমিতে কষ্ট করছেন। আরে রাম ভাই, কি আর করব? জমি আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে। কি আর করব বলো? তাই মাটিই তো আরেক মা। সে যেমন চায় সব তো তেমনই হয়। কখনো শক্ত হয়ে যায়, কখনো চুপচাপ সব সহ্য করে। আবার বীজকে নিজের ভিতরে আগলে নেয়, আবার সেই বীজেরই প্রাণ দিয়ে দেয়। আমরা সবাই তো তার বাচ্চা। কষ্ট তো আমারও হয় ভাই, কিন্তু যখন মাটির সুগন্ধি নাকে আসে, তখন মনে হয় আর একটিবার চেষ্টা করে দেখি। আমি জানি মা আমাদের কাউকেই খালি হাতে ফেরায় না। আশা করি আমাকেও খালি হাত করবেন না। শুধু একটু ভরসা আর একটু ধৈর্য। আপনার মতো মূর্খ আমি জীবনে দেখিনি। আপনি কী সব ভাবেন? যুগ কত পরিবর্তন হয়ে গেছে, আর আপনি তো এখনও সেই জমির ওপর ভরসা করেই বসে আছেন। দুপুরে সোমনাথ যখন বাড়ি ফিরে আসে, তখন দেখে তার মা রান্নাঘরে চুপচাপ বসে আছে। আরে মা, কি হয়েছে? এভাবে কেন বসে আছো? আর রান্না কেন করনি? কিছু কি হয়েছে? বাবারে, রান্না করার জন্য যে কাঠই নেই, তাহলে রান্নাটা কিভাবে হবে বল? ব্যাস এইটুকু কথা? আমি এক্ষুনি গিয়ে কাঠ জোগাড় করে এনে দিচ্ছি। সোমনাথ কাঠ কাটার জন্য জঙ্গলে চলে যায়। রোদ মাথার ওপর জল জল করছিল। ক্লান্ত সে প্রথম থেকেই ছিল, কিন্তু তাও তার পা থামছিল না। জঙ্গলে গিয়ে সে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর সে একটা শুকনো গাছ দেখে, তো সেখান থেকেই সে কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটা তো হয়ে গেল, এবার বাড়ি যাওয়া যাক। মা আমার জন্য অপেক্ষা করছে। সোমনাথ কাঠ কেটে ঘরের দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই কালো মেঘে ঢেকে যায় সারা আকাশ। একটু আগেই যেখানে সূর্যের তাপ ছিল, সেখানে খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। চারিদিকে মেঘে ঢেকে যায়। নাও, হয়ে গেল সর্বনাশ। কখন যে ঈশ্বর আমার মুখের দিকে তাকাবেন কে জানে। এখন নিজেকে ভেজা থেকে বাঁচাবো, না এই কাঠগুলোকে? এই বৃষ্টিও না যখন তখন চলে আসে। বৃষ্টি আরও জোরে হতে লাগলো। সোমনাথের কষ্ট হচ্ছিল খুব।
হাত কাঁপছিল, চোখ লাল হয়ে গেছিল। তখনই সে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। কাঠগুলোকে শক্ত করে ধরে কোনো মতো কুঁড়ে ঘরের কাছে গিয়ে পৌঁছালো। সোমনাথ দেখল একটা বুড়ো লোক বসে আছে। সে সোমনাথকে দেখে বলে উঠল, এই ছেলে, ঘরে এসে বসো, ভিজলে অসুস্থ হয়ে পড়বে। সোমনাথ সেখানেই বসে পড়ে আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। ঠিক আছে কাকা, আমি এখন যাই, বৃষ্টিও থেমে গেছে। মা আমার জন্য অপেক্ষা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। আচ্ছা, তুমি এখন যাও, বৃষ্টি আবার না শুরু হয়ে যায়। সোমনাথ কাঠ নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে আর তখন দেখে তাদের বাড়িতে পাশের বাড়ির সোমা কাকি এসেছে। সোমনাথ, তোর জন্য একটা মেয়ে দেখেছি। আমার কথা শোন, তুই একটা ভালো কাজ দেখ, কারণ কোনো বাবাই চায় না যে তার মেয়ের বিয়ে এমন এক ছেলের সাথে হোক যে কষ্ট তো অনেক করে কিন্তু 1 টাকাও উপার্জন করতে পারে না, একটা অনুর্বর জমির ওপর দিন রাত কষ্ট করে। আরে কাকি, আমি এখন বিয়ে করব না। আগে কিছু টাকা উপার্জন করে নিই, কিছু টাকা জমিয়ে নিই। আর বিয়ে করলে শুধু বউ আনলে হবে না তো, তার থাকা খাওয়ারও তো দিতে হবে। এমনি এমনি তো আর বিয়ে হয় না। সোমনাথ, কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু তোর বিয়ের বয়সও তো হচ্ছে, তাই না? তুই কি সারা জীবন কুমারী থাকবি? কতদিন ওই জমির পেছনে লেগে থাকবি? তাই কোনো ফসল তো আর হবে না। আর তোর মা এই বুড়ো বয়সে এসে আর কত কাজ করবে? ছাড়ো কাকি এইসব কথা। তুমি দেখবে এই জমিতে একদিন অনেক ফসল হবে, আর সবার জমির থেকে বেশি ফসল হবে। আচ্ছা সবিতা, আমি এখন যাই। এ ছেলেকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুই পারলে বোঝা। বাবা, তুই কেন বুঝিস না? ওই জমিতে কোনো ফসলই হবে না, কেন ছেড়ে দিচ্ছিস না? নে, কিছু খেয়ে নে এখন। মা, তুমি এখন চুপচাপ আমার সাথে খাবার খাও। আর এসব শুনতে আমার একটুও ভালো লাগছে না। সোমনাথ নিজের মায়ের সাথে খেতে শুরু করলো। ওর চেহারায় সব কষ্টই দেখা যাচ্ছিল, কিন্তু মায়ের সাথে দুমুঠো খাওয়া যেন ওর কাছে সবথেকে তৃপ্তির কাজ। এইবার সোমনাথ নিজের জমিতে ধান লাগিয়েছিল। সে প্রতিদিন নিজের জমিতে যেত। সবার জমি থেকেই ফসল বেরিয়ে গেছে, শুধু আমারটাই কিছুই বেরোয়নি। হয়তো সব থেকে ভালো বীজ বেরোতে বেশি সময় লাগে। তুই হার মানিস না সোমনাথ। সোমনাথ নিজের সাথে এইসব কথা বলছিল, তখনই রবি আসলো। কি হলো রে সোমনাথ, জমিতে ধান বেরোয়নি? দেখবি তোর এই জমিতে কোনোদিনই ফসল হবে না। তারপর সে চলে গেল। এটা শুনে সোমনাথের খুব রাগ হলো। রেগে নিজের কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল। চলতে চলতে জঙ্গলের অনেক ভিতরে চলে গেল। তারপর সোমনাথ নিজের কুড়াল নিয়ে কাঠ কাটতে লাগলো। তার সারা দুঃখ রাগ সব কাঠের উপরেই বের করছিল। যখন সোমনাথের কাঠ কাটা হয়ে গেল আর কাঠ গুছিয়ে তুলল, তখন সোমনাথের মনে হলো সে রাস্তা ভুলে গেছে। চারিদিকে একই রকম গাছ, একই রকম রাস্তা দেখা যাচ্ছিল। ও বুঝতে পারছিল না যে কোন দিকে যাবে। সোমনাথ রাস্তা খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আরে সোমনাথ, রাগের মাথায় তুই রাস্তাই ভুলে গেছিস। এবার তুই ঘরে কিভাবে যাবি? চারিদিকে ঘন জঙ্গল ছিল, চারিদিকে শুকনো পাতা ছড়িয়ে পড়েছিল। প্রতি মোড়, প্রতি গাছ একই রকম লাগছিল। তখনই সামনে থেকে সেই বুড়ো ব্যক্তিটি আসছিল। কাকা, আপনি এখানে? দেখুন না, আমি রাস্তা ভুলে গেছি। আপনি কি আমায় রাস্তা বলতে পারবেন? হ্যাঁ, আমার সাথে আসো। কাকা, আপনি এই ঘন জঙ্গলে একা থাকেন কি করে? আমার ঘর এখানেই। আমি জোয়ান বয়স কাল থেকেই এখানে কাঠ কাটতে আসতাম। এখন বুড়ো হয়ে গেছি, আর অত পারি না। আমি নিজের মেয়েকে একা লালন পালন করেছি। ওর মা বহু আগেই মারা গেছে। আমি ওকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এখন যখন ওর বিয়ের বয়স হয়েছে, কেউই গরিবের মেয়েকে বিয়ে করতে চায় না। কিছু দূর যেতে বলরাম ক্লান্ত হয়ে গেল। তাই দুজনে একটা গাছের নিচে বসে পড়ে। দুজনেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিল। একজন নিজের জমিতে ফসল না হওয়া
আর একজন মেয়ের ভবিষ্যতের জন্য। তখনই বলরাম একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে উঠল, তোমাকে তো আমি এত কিছু বললাম, আমার কষ্টও বললাম, কিন্তু তোমার ব্যাপারে তো কিছু বললে না আমায়। কি কাজ করো তুমি? আমার নাম সোমনাথ। আমি এই পাশের গ্রামে থাকি। আমি একজন কৃষক। কিন্তু সত্যি বলতে এবার জমিতে ধান লাগিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। আর সবার জমিতেই ফসল হয়েছে, কিন্তু মনে হয় কিন্তু আমার জমি আমার ওপর অভিমান করে আছে। এই জন্যই আজ রেগে কাঠ কাটতে চলে এসেছিলাম জঙ্গলে। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোমাকে দেখে আমার ভালো লেগেছে। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে কি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ কাকা, বলেন না। তুমি কি আমার মেয়ের সাথে বিয়ে করবে? আমি জানি আমি খুব গরিব, কিছু দিতে পারবো না, কিন্তু তোমার মতো ভালো মানুষ দেখে মন বলে হয়তো আমার মেয়ের জীবন সুন্দর হয়ে যাবে। আমি তোমার উপর কৃতজ্ঞ থাকবো বাবা। বলরামের কথা শুনে সোমনাথ আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ ভাবল, দিয়ে বলে উঠল, কাকা, না না, আপনি এমন বলবেন না। আমার নিজের ভবিষ্যতেরই ঠিক নেই, ফসলও হয়নি, আর ধারও আছে অনেক। আমি তো এত টাকা উপার্জন করি না কাউকে খুশি রাখার মতো। আপনার মেয়ের সাথে আমার থেকে আরও ভালো ছেলের সাথে বিয়ে হবে, যে তাকে অনেক আনন্দ দিতে পারবে, আমার মতো না, যে নিজেই ঠিক মতো দাঁড়াতে পারেনি। আপনি কোনো ভালো ছেলে দেখুন কাকা, আমি এখনো স্বামী হয়ে ওঠার যোগ্য হয়ে উঠিনি। বাবা, তোমার থেকে ভালো ছেলে আমি খুঁজে পাবো না। তুমি একজন ভালো ও সৎ মনের মানুষ। ঠিক আছে, তুমি মন দিয়ে একবার ভেবে দেখো, তারপর আমাকে জানিও। তারপর সোমনাথ চুপচাপ নিজের ঘরে ফিরে আসে। কিছুক্ষণ পরে তার মা এসে তাকে জিজ্ঞাসা করে, বাবা, কি হয়েছে? কি ভাবছিস বসে বসে? কোনো সমস্যা হয়েছে নাকি? সোমনাথ নিজের মনের কথা সব মাকে বলতে থাকে। মা, তুমিই বলো, আমার কি ওই মেয়েকে বিয়ে করা উচিত? হ্যাঁ বাবা, দেখ, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, এতে কোনো খারাপ নেই, ভালোই হবে। তুই ওই মেয়েকে বিয়ে করলে ওই বুড়ো লোকের সাহায্য করতে পারবি। আজকালকার ছেলেমেয়েরা সবাই মা বাবাকে বোঝা ভাবে, আর তুই যদি ওই বুড়ো লোকটাকে দেখিস, এটা একটা মহৎ কাজ হবে বাবা। তারপর সোমনাথ আর তার মা বলরামের বাড়ি তার মেয়ে মায়ের সাথে দেখা করতে যায়। আরে সোমনাথ বাবা যে, এসেছো তোমরা? চলো ভিতরে গিয়ে বসবে। এটা আমার মেয়ে মায়া, এর সাথেই সোমনাথের বিয়ে দিতে চাই আমি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমাদেরও আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আমিও মায়াকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। তারপর সোমনাথ আর মায়ার খুব সুন্দরভাবে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে সোমনাথ আর তার মা মায়াকে ঘরে নিয়ে আসে। ধীরে ধীরে মায়াও ঘর সামলাতে শুরু করে। কিছুদিন পরে আবার সোমনাথ নিজের খেতে যায়, কিন্তু যখন পৌঁছালো তার মুখ কষ্টে ভরে উঠল। চারিদিকে সবার জমিতে সবজি, ধান, গমে ভরে উঠেছে, কিন্তু সোমনাথের জমিতে শুকনো মাটির গর্ত ছাড়া আর কিছুই নেই। তার জমিতে একটা চারাও হয়নি। সে ওইখানেই বসে পড়ে, আর তখনই এক গ্রামের লোক আসে। কি হয়েছে সোমনাথ? এইবার তো থেমে যাও। কতবার চেষ্টা করলে, এখন তো তুমি বিয়েও করে নিয়েছো। এখন অন্তত অন্য কাজ খুঁজে নাও, না হলে খাবে কি তোমরা? সোমনাথ চুপ করে শোনে, একটা কথাও বলতে পারে না। দেখো, সবার জমিতে ফসলে ভরে গেছে, কিন্তু তুমি এখনো এই জমির উপর ভরসা করে বসে আছো। এত কষ্ট করেও যখন কিছু পেলে না, তখন এটাই বুদ্ধিমতির কাজ, যে অন্য কাজে লেগে পড়া। মায়া মা, দেখো না, দুপুর হয়ে গেল, কিন্তু এখনো সোমনাথ জমি থেকে এলো না। সেই সকালে গেছে খোকাটা, কিছু খায়নি। তুই খাবার নিয়ে জমিতে গিয়ে দিয়ে আয় না মা। হ্যাঁ মা, বাইরে অনেক রোদ, এখনো আসছে না যখন, আমিই দিয়ে আসছি। সোমনাথ জমির পাশে মনমরা হয়ে বসেছিল। তখনই মায়া সেখানে খাবার নিয়ে পৌঁছালো। শোনো না,
তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মা পাঠালো, বলল দুপুর হয়ে গেছে, এখনও তো আসলে না, খিদে পেয়েছে হয়তো, খাবার দিয়ে আসতে। নাও, খেয়ে নাও তুমি। আমার খুব কষ্ট হচ্ছে মায়া। দিন রাত এক করে দিলাম, মাটি চষলাম, বীজ লাগালাম, জল দিলাম, কিন্তু তাও তাও একটা গাছও হলো না। আমি বুঝতে পারছি না কিসের কমতি রেখেছি আমি যে ফসল হলো না। পাশের সবার জমিতেই ফসলে ভরে উঠেছে, আর আমার জমি খালি পড়ে আছে। কেন হচ্ছে না ফসল? জমি কি আমার উপর রেগে আছে, নাকি আমারই কপাল পোড়া? প্রতিদিন সকালে কত আশা নিয়ে আসি, আর সন্ধ্যায় খালি হাতে ফিরে যাই। আর আমি জোর পাচ্ছি না মনে। এখন মনও বলছে ছেড়ে দে। মায়া আগিয়ে যায়। যখনই মায়ার পা জমিতে পড়ল, সোমনাথের মনে হালকা আশা জেগে উঠল। মনে হলো এই জমিতে আবার প্রাণ ফিরে এসেছে, ফসলের আবার আগমন ঘটবে। কেমন একটা ভালো লাগা কাজ করল, আর সব কষ্ট যেন নিমিষেই শেষ হয়ে গেল। শুকনো মাটি, অনুর্বর জমি, নিজের স্বপ্ন, কষ্ট, দুঃখ। ওর মনে হলো হয়তো এই মাটি এতদিন মায়ার জন্যই অপেক্ষা করছিল। মায়া শুধু খাবার নিয়ে আসেনি, সে একটা আশার আলো নিয়ে এসেছে। চলো মায়া, ঘরে চলো। ঘরে গিয়ে মায়ের সাথে একসাথে খাবো। আমার আর এখানে মন টিকছে না, আমি ঘরে যাব। তারপর দুজনা ঘরে চলে আসে। তারপর একসাথে বসে খাবার খায়। এখন সোমনাথও আশা ছেড়ে দেয় যে চুপচাপ জমিদারের কাছে গিয়ে কাজ শুরু করে দেয়। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন সকাল সকাল গ্রামের একটা লোক লালু তাড়াতাড়ি করে সোমনাথের বাড়িতে যায়। সোমনাথ দা, ও সোমনাথ দা, বাড়ি আছো নাকি তুমি? শিগগিরই এসো এখানে, তোমার জন্য একটা ভালো খবর আছে। সোমনাথ দা, ও সোমনাথ দা। সোমনাথের মা আর তার স্ত্রী মায়া তাড়াতাড়ি করে বাইরে চলে আসে লালুর ডাকে। কি হয়েছে রে লালু? এত তাড়াহুড়ো করে কেন ডাকছিস তুই? সব ঠিক আছে তো নাকি? কোনো অসুবিধা হয়েছে নাকি? আরে চলো সোমনাথ দা, আমার সাথে চলো, তোমাকে কিছু দেখাবো, খুব জরুরি। সোমনাথ, তার মা আর তার স্ত্রী লালুর পেছন পেছন যেতে লাগলো। গ্রামের ভিতর দিয়ে তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি সোমনাথের জমিতে পৌঁছে গেল। যখনই সোমনাথের নজর সামনে গেল, সে আশ্চর্য হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সামনের দৃশ্য একটা চমৎকারের থেকে কম ছিল না। যে জমিতে বছর ধরে একটা গাছও হয়নি, আর সেই জমিতে আজ সারি সারি গাছ হয়েছে। এটা দেখে সবার চোখেই জল চলে আসলো। সবাই খুব খুশি হলো। সোমনাথের মনে হলো আজ এর থেকে যেন খুশি আর কোনো দিনও পায়নি। মা, এটা আমাদের জমি, দেখো, শেষে জমিতে গাছ হয়েছে। এই জমি আবারও সতেজ হয়ে গেছে। আমার কষ্টের ফল বিফলে যায়নি মা। এই সব মায়ার জন্য। যেই দিন ওর পা এই জমিতে পড়েছিল, আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল কে যেন এই জমিকে আবার সতেজ করে তুলেছে। এই জমিতে আবার ফসল ফলবে। হ্যাঁ বাবা, তোর ধৈর্য, তোর কষ্টের ফল তুই পেলি বাবা, তুই ধন্য বাবা। বাহ দাদা, অবশেষে তোমার জমি আবারও ফসলে ভরে উঠল তাহলে। কিছুদিন বাদে ওই জমি যেটা অনুর্বর ছিল, সেটাই এখন পুরো গ্রামে সব থেকে বেশি ধান উৎপাদনকারী জমি হয়ে ওঠে। সোমনাথের জমিতে ফসলে ভরে ওঠে, চারিদিকে সবুজ আর সবুজ। কষ্ট কখনোই খালি যায় না। বিশ্বাস আর ভরসা যদি থাকে, তাহলে মাটিও সোনা হয়ে যায়। গ্রামের সবাই এখন সোমনাথের প্রশংসা করতে একটুও থামে না। দেখো, সোমনাথের কেমন জমি ছিল, কত বছর ধরে ওই জমিতে ফসল হয়নি, আর এখন দেখো সব থেকে বেশি ধান সোমনাথের জমিতেই হয়। সত্যিই মানতে হবে সোমনাথের কঠোর পরিশ্রমকে। কোনোদিন ওই জমিতে কাজ করা বন্ধ করেনি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।